এই অপূর্ব সৃষ্টি সঞ্জীবনী মন্ত্র বন্দে মাতরম সবাই মিলে জোরে বলবেন একবার বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম। সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী, আমরা আমাদের ইছাপুর গারুলিয়া যা এককালে একটি বড় শিল্পাঞ্চল ছিল, সেই এলাকার প্রায় 1.5 কিলোমিটার পর এলাকার গণদেবতা জনতা জনার্দনের পুষ্পবৃষ্টি আশীর্বাদ ভালোবাসা নিতে নিতে এখানে সমাবেশ স্থলে পৌঁছেছি। আমি ভারতীয় জনতা পার্টির দেবতুল্য কার্যকর্তা, আমাদের শুভানুধ্যায়ী দেশপ্রেমিক নাগরিক মণ্ডলী, জনতা জনার্দন, সকলকে নতমস্তকে শ্রদ্ধা শুভেচ্ছা নমস্কার, গুরুজনদের প্রণাম জানাই। আমি প্রায় প্রতিদিন নানা কর্মসূচি করি বা পার্টি আমাকে করার সুযোগ করে দেন। আজকে যেটা আমার বড় প্রাপ্তি হয়েছে, এই এলাকার 70 ঊর্ধ্ব প্রবীণ নাগরিকগণ, পিতৃতুল্য মাতৃতুল্য এলাকার নাগরিকরা কেউ বাড়িতে নেই, বেরিয়ে এসে যে আশীর্বাদ দিয়েছেন, বয়স্কদের আশীর্বাদ, আমরা যুবকদের উচ্ছ্বাস দেখেছি, মহিলাদের শঙ্খধ্বনি উলুধ্বনি দেখেছি। কিন্তু আজ এই এলাকার 75, 80, 85 বছরের মানুষদের যে আশীর্বাদ দেখেছি, তাতে আমি নিশ্চিত মমতা ব্যানার্জি প্রাক্তন হওয়া শুধু সময়ের অপেক্ষা। আমাদের এই কার্যক্রমের ব্যবস্থাপক আয়োজক, পার্টির জেলা সভাপতি, তরুণ সভাপতি তাপস ঘোষ মহোদয়, প্রাক্তন সাংসদ, প্রাক্তন বিধায়ক, লড়াকু নেতা, রাজ্যের নেতা অর্জুন সিং মহোদয়, রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী বোন শ্রীমতী ফাল্গুনী পাত্র মহোদয়া, উত্তর 24 পরগনায় পার্টির বিভাগ কনভেনার এবং এখানকার জেলার প্রাক্তন সভাপতি সন্দীপ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি মাননীয় মনোজ ব্যানার্জি, প্রাক্তন সভাপতি বর্ষিয়ান মহেন্দ্রনাথ বসু, তরুণ এমএলএ সাথী পবন সিং, এছাড়াও আমাদের মধ্যে শিলভদ্র দত্ত, এক্স এমএলএ ব্যারাকপুর, কৌস্তব বাগচি, বিশিষ্ট আইনজীবী, রাজ্যের নেতা, শর্মিষ্ঠা দে, রূপক মিত্র, চন্দন মুখার্জি, মানস দে, দেবকুমার ঘোষ, সুদীপ সরকার, রূপম ব্যানার্জি, দেবাশিস রায়, প্রিয়াঙ্কু পান্ডে, মনোজ সিং, ময়ূর চক্রবর্তী, কুন্দন সিং সহ সম্মানিত মঞ্চ, বিশেষ করে আমাদের মন্ডল প্রেসিডেন্ট ভাইদের, যাদের নেতৃত্বে বুথ সশক্তিকরণ অভিযান, তার আগে সদস্যতা পদ অভিযান, বর্তমানে এসআইআর এর কার্যক্রম হয়েছে। আমাদের মন্ডল 1-এর সভাপতি মাননীয় ধনঞ্জয় মালক, মন্ডল 2-এর সুপ্রিয় দে, মন্ডল 3-এর বিজয় রাজন, মন্ডল 4-এর প্রকাশ দাস সহ শ্রীমতী মীনা সিং সহ অভিষেক আবিষ্কার ভট্টাচার্য সহ সুনীল দে সহ আমাদের সঞ্চালক যিনি আছেন অরূপ সিংহ রায় সহ সকলকে ধন্যবাদ।
যশস্বী প্রধানমন্ত্রী, বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা, তিনি আলিপুরদুয়ার থেকে পরিবর্তনের মুষ্টিবদ্ধ করে এই বাংলায় পরিবর্তনের ডাক দিয়েছিলেন। আপনারা অনেকেই কলকাতা মেট্রো উদ্বোধনে দমদমের সমাবেশে গেছেন। সেখানে মোদিজি কিভাবে পশ্চিমবঙ্গ স্বাধীনতার ঠিক পরে পরে শিল্পে প্রথম, অর্থনীতিতে প্রথম, শিক্ষায় প্রথম, আইন শৃঙ্খলায় প্রথম, নারী নিরাপত্তায় প্রথম, এবং শুধু স্বাধীনতার পরে নয়, স্বাধীনতার অনেক আগে থেকে এই পবিত্র বঙ্গভূমি রাষ্ট্রবাদের জাগরণের ভূমি। একদিকে ঋষি বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম, অন্যদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জাতীয় সঙ্গীত ভারতবর্ষকে সমৃদ্ধ করেছে রাষ্ট্রবাদের জায়গা। একদিকে ঋষি অরবিন্দ ঘোষ, অন্যদিকে সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় এই দেশাত্মবোধ, দেশপ্রেম, জাতীয়তাবাদের বিরগলটা এই বাংলা থেকে বাজিয়েছিলেন। এই বাংলা শুধু রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ নয়, এই পশ্চিমবঙ্গ আধ্যাত্মিক চেতনার জায়গা। এখানেই প্রভু শ্রী চৈতন্যদেব, এখানেই ঠাকুর রামকৃষ্ণদেব, এখানেই জগৎজননী মা শারদামণি, এখানেই স্বামী বিবেকানন্দ, এখানেই স্বামী প্রণবানন্দ থেকে লোকনাথ বাবা ব্রহ্মচারী থেকে ঠাকুরনগরের মতুয়া ধাম থেকে, এখানেই দক্ষিণেশ্বর, এখানেই কালীঘাট, এখানেই তারাপীঠ, এখানেই মদনমোহন মন্দির থেকে শুরু করে বাবা তারকেশ্বর ধাম, আধ্যাত্মিক চেতনার জায়গায় বাংলা ছিল। এই বাংলাতে আন্তর্জাতিক হেডকোয়ার্টার স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের বেলুড় মঠ, শ্রীলা প্রভুপদ প্রতিষ্ঠিত ইসকনের হেডকোয়ার্টার এই পশ্চিমবঙ্গে মায়াপুরে, স্বামী প্রণবানন্দ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘের হেডকোয়ার্টার, আন্তর্জাতিক হেডকোয়ার্টার এই বাংলাতে বালিগঞ্জে। অর্থাৎ রাষ্ট্রবাদ, জাতীয়তাবাদ, সাংস্কৃতিক চেতনা, সাহিত্যিক, নোবেল পুরস্কার, এখানে সব পশ্চিমবঙ্গে তৈরি হয়েছে। আজকে কোথায় আমরা? 34 বছরে ভেঙে দাও, গুড়িয়ে দাও, চলছে না, চলবে না, গাড়ির চাকা ঘুরছে না, ঘুরবে না, কলকারখানা চলছে না, চলবে না, হরতাল, হরতাল, 24 ঘন্টা হরতাল। দেখতে দেখতে যখন বাঙালি ক্লান্ত হলো, মেধা চলে গেল বাইরে, 1 কোটি বেকার হলো, 1,98,00,000 কোটি টাকা ঋণের বোঝা হলো, শিক্ষিত ছেলেরা সব অন্য রাজ্যের দিকে এগাতে শুরু করলো। এখানে মণিলাল ভৌমিকের মতো অধ্যাপকরা ইউরোপে পাড়ি দিল। তারপরে এলেন মমতা ব্যানার্জি, আনার জন্য আমরা লড়েছি। কারণ সেই সময়ের ডাক ছিল সিপিএম ডাক। কারণ সিপিএমটা সিপিএম এর হাতে ছিল না, সিপিএমটা চলে গেছিল গুন্ডাদের হাতে, লগন্দ সিংয়ের হাতে, মজিদ মাস্টারের হাতে, লক্ষণ শেঠের হাতে, সুশান্ত ঘোষের হাতে, বর্ধমানের আইনুলের হাতে, শাহজাহানের নেতা শেখ জামালের হাতে সিপিএমটা চলে গেছিল। তাই সময়ের ডাক, সিপিএম ডাক, সবাই জোট বাঁধলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিরোধী দলনেত্রী বললেন বদল চাই, বদলা নাই। বললেন আমি এলে
শিক্ষা আপনার অধিকার। আমাকে এনে দেখুন 6 মাসের মধ্যে শিল্প কিভাবে আনতে হয় আমি দেখিয়ে দেব। মানুষ বিশ্বাস করল। একদিকে নন্দীগ্রামের গণহত্যা, অন্যদিকে সুখপুর নানুরের গণহত্যা, অন্যদিকে ছোটরানারিয়ার গণহত্যা। অটল বিহারী বাজপেয়ীজি, ভারতরত্ন তার আশীর্বাদ। এই বাংলাতে মানুষ অনেক কিছু আশা করেছিলেন। আমরা সেদিন যারা তরুণ ছিলাম, আমরা জীবন বাজি রেখে সিপিআইএম এর বিরুদ্ধে লড়াই করেছি। 72টা মামলা খেয়েছি, গাড়ি ভেঙেছে, আক্রান্ত হয়েছে, মাঠ ছেড়ে পালাইনি। নন্দীগ্রামের আন্দোলন, ঐতিহাসিক আন্দোলন, কৃষক বিদ্রোহ, চটি পরা চপ্পল পরা পুলিশকে দিয়ে গুলি চালানো, 14ই মার্চ 2007 লাইন দিয়ে 14 জনের হত্যা, মা বোনদের ইজ্জত ধর্ষণ, লুট করে ধর্ষণ। ত্রাতার ভূমিকায় সেদিন লালকৃষ্ণ আদবানি। 16ই মার্চ লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানি অবরুদ্ধ নন্দীগ্রামে ঢুকলেন। আমি তার সাক্ষী। আমি এলাকায় আন্দোলনকে সংগঠিত করেছিলাম। আদবানিজি ঢুকলেন, সঙ্গে সুষমা স্বরাজ, সঙ্গে রাজনাথ সিং, সঙ্গে সুরেন্দ্র সিং আলুওয়ালিয়া, সঙ্গে তথাগত রায়, সঙ্গে রাহুল সিনহা। 62 দিন পার্লামেন্ট বন্ধ ছিল। আদবানিজি বন্ধ করে রেখেছিলেন। অনেক ত্যাগের বিনিময়ে পরিবর্তন এসেছিল। অনেক আশা নিয়ে আমরা পরিবর্তন করেছিলাম। কিন্তু 21শে জুলাই 2011 মাননীয়া তিনি তথাকথিত বাৎসরিক ডিম ভাতের সমাবেশে তিনি তার ভাইপোকে নিয়ে এলেন দিল্লি থেকে। যে মুখ্যমন্ত্রী বলতেন আমার পরিবার নেই, সেদিন মাইক্রোফোনটা আমার হাত থেকে কাড়িয়ে নিয়ে ওনার হাতে দিয়ে দেওয়া হলো। ঘোষণা করে দিলেন, ভোটের আগে যা যা বলেছিলাম সব ছিল আমার মুখোশ, আমার এখন নতুন মুখ প্রকাশ ছিল আসল মুখ। এই বাংলাকে ধ্বংস করতে করতে 15 বছরে খাদের কিনারায় পৌঁছে দিয়েছেন এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রীর আমলে প্রথম কাজ, বিশ্ববন্দিত শিল্পপতি, ট্রু রাষ্ট্রবাদী, দেশের সম্পদ রতন টাটাকে তাড়ালো। সিঙ্গুরের তৈরি হওয়া কারখানাকে ডিনামাইট দিয়ে উড়িয়ে দিল এবং সেদিনই পশ্চিম বাংলায় শিল্পের কফিনে শেষ করে একটা পুতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রতন টাটা বললেন, মাথায় ট্রিগার রেখে আমাকে রাজ্য ছাড়তে হলো। আমি খারাপ এমকে ছাড়লাম, ভালো এমের কাছে চলে গেলাম। গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। কারখানাটা নিয়ে চলে গেলেন সানন্দে। আজ পর্যন্ত 6888টা শিল্প বন্ধ হয়েছে। ল্যান্ড পলিসি নেই, ডাবর চলে গেছে মধ্যপ্রদেশে। আইওসির নতুন পেট্রোকেমিক্যাল পারাদ্বীপে আপনাদের এই শিল্পাঞ্চল যা বিধানচন্দ্র রায়ের হাত ধরে ফুলে ফেপে উঠেছিল, জুট ইন্ডাস্ট্রি খতম হয়ে গেল, শেষ হয়ে গেল। বিহার থেকে, ঝাড়খণ্ড থেকে, ইউপি থেকে কাজের জন্য মানুষ আসত। এখন পশ্চিমবাংলার মানুষ বিহারে নীতিশ কুমারের কাছে যাচ্ছে, উত্তরপ্রদেশে যোগীজির কাছে যাচ্ছে, রাজস্থানে ভজনলাল শর্মার কাছে যাচ্ছে, উড়িষ্যায় মোহন মাঝির কাছে যাচ্ছে, দিল্লিতে রেখাগুপ্ত দিদির কাছে যাচ্ছে। কারণ মমতা ব্যানার্জি শিল্পকে শেষ করে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের শেষ করে দিয়েছেন। হাহাকার চারদিকে, উৎপাদিত ফসলের দাম নেই, সহায়ক মূল্য পান না, আর বালু শুধু চা খাচ্ছে, আর ধান খাচ্ছে, আর আটা খাচ্ছে। 10,000 কোটি টাকা চুরি হয়েছে রেশন কেলেঙ্কারি। বাকিবুর রহমান আর শাহজাহানরা মিলে
গোলগঞ্জ দিয়ে বাংলাদেশের সাতক্ষীরাতে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার যত চাল আর গম ভারত সরকার পাঠাচ্ছে সেখানে পাচার করে দিচ্ছে, আর আপনাদের পোকা পোকা গমে তাকে পিষে আটা বানিয়ে প্যাকেটে ঢুকাতে খাচ্ছে। কেউ খায় না, গবাদি পশুও মুখ দেয় না। এই চোরেদের হচ্ছে এই কাজ। পশ্চিমবঙ্গের যে কোনো একটা দপ্তর নিয়ে যদি আলোচনা করেন দেখবেন আমরা নাইরাজ্যে পরিণত হয়েছি। শিক্ষা ব্যবস্থা কোথায়? একটু যার অর্থ আছে কেন্দ্রীয় বোর্ডের সেন্ট্রাল বোর্ডের স্কুলে ছেলে মেয়েদের দিয়ে দিচ্ছে। পশ্চিমবাংলায় গত 1 বছরে 8,200 স্কুল বন্ধ হয়েছে। 15 বছর বলছি না, 15 বছরে তো 19,000। 1 বছরে যান 1 টিচার 2 টিচার, স্কুলে শিক্ষক নেই, কারণ পশ্চিমবাংলায় নিয়োগ হয় না। শেষ এসএসসির পরীক্ষা হয়েছিল 2015-তে, নোটিফিকেশন। পিএসসিতে নোটিফিকেশন 17-তে। 10 বছর কোন নিয়ম নেই। মুখ্যমন্ত্রীর দুটো পলিসি, একটা হলো তোষণ করো, তোষণ করো। আপনি বলেছেন গীতা পড়ার জন্য ব্রিগেডে কেন? আপনি রেড রোডে নামাজে যান কেন? আপনি তো ঘরে বসে নামাজ পড়তে পারেন। এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে তোষণের রাজনীতি আর ভাতার রাজনীতি, লুটের রাজনীতি করে। এই মুখ্যমন্ত্রী দেশের সরকারকে, সংবিধানকে চ্যালেঞ্জ করে। এই মুখ্যমন্ত্রী সংবিধানের 4টে স্তম্ভকে ভেঙে ঘুরিয়ে দিয়েছে। ল মেকাররা আক্রান্ত হয় বিধানসভায়। বিরোধী দলনেতাকে 5 বার 11.5 মাস বিধানসভার বাইরে বের করে দেওয়া হয়, সাসপেন্ড করা হয়, কথা বলতে দেওয়া হয় না, ডিবেটে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। 15 বছরে পুলিশ দপ্তরের বাজেট আলোচনা একবার হয়েছিল, 14 বছর পুলিশ দপ্তরের আলোচনা হয়নি। 15 বছরে একদিনও মুখ্যমন্ত্রী প্রশ্ন উত্তরে বিধানসভায় থাকেন না। তাই ল মেকাররা আজকে হতাশ, তাদের ভূমিকা পালন নেই। ব্যুরোক্রেসি, যার মেরুদণ্ড সোজা আছে তাকে কল্যাণীতে ট্রেনিং সেন্টারে পাঠাবে, নয় কম্পালসারি ওয়েটিংয়ে রাখবে, নইলে এনওসি দিয়ে রাজ্য থেকে তাড়াবে। সঞ্জয় মিত্র, সুব্রত গুপ্তর মতো অফিসারদের রাজ্য ছাড়া করেছে এই মুখ্যমন্ত্রী। এই মুখ্যমন্ত্রী ব্যুরোক্রেসিকে শেষ করে দিয়েছেন। 15, 16, 17, 18-তে পিএসসিতে যে ভিডিওগুলো হয়েছে এর একটা বড় অংশ ভুয়া ওবিসি সার্টিফিকেট দিয়ে হয়েছে, নইলে ঢাকা খাতা জমা দিয়ে হয়েছে। তাই এরা এই এসআইআরে যত রকম বাধা সৃষ্টি করছে। আর হচ্ছে জুডিশিয়ারিতে আক্রমণ। অভিজিৎ গাঙ্গুলিকে বলা হয়েছিল যখন তিনি জাস্টিস ছিলেন, দম আছে অভিজিৎ গাঙ্গুলি, কোর্টে বসে আপনি কলম চালাচ্ছেন, আসল ময়দানে দেখা হবে। অভিজিৎ বাবু চ্যালেঞ্জ গ্রহণ করলেন, আমাকে ফোন করে বললেন আমি আজকে রিজাইন দিয়ে দিয়েছি, আমি দেখা করতে চাই অমিত শাহের সঙ্গে। রিজাইন দেওয়ার পরে অমিত শাহের সঙ্গে দেখা করলেন, যোগ দিলেন ভারতীয় জনতা পার্টিতে। তৃণমূলের থোতা মুখকে ভোতা করলেন, 80,000 ভোটে তমলুক থেকে জিতলেন। বললেন আমি তোমাদের চ্যালেঞ্জ নিলাম, তোমাদের হারালাম। রাজাশেখর মমতা মহোদয় জাস্টিস, তার বাড়িতে পোস্টার ফেলা, জাস্টিস অমৃতা সিনহার হাজবেন্ডকে কলকাতা পুলিশকে দিয়ে হ্যারাস করা, জাস্টিস বিশ্বজিৎ বসু, জাস্টিস কৌশিক চন্দ্রের এজলাসে তালা লাগানো, এমন কোন কাজ নেই জুডিশিয়ারিতে এই মুখ্যমন্ত্রী তার বাহিনী করেননি।
চতুর্থ থাকলো মিডিয়া। মিডিয়া সন্ময়দা, শফিকুল ভাই, কত নাম বলবো, ইউটিউবার পোর্টাল, সত্যি কথা বললেই মিথ্যা মামলায় তুলে নিয়ে যাচ্ছে। বানিয়াহাটি থেকে সন্ময় দায়িত্বে তুলে নিয়ে গিয়ে পুরুলিয়ায় মামলা দিয়েছে। এবিপি আনন্দ থেকে, রিপাবলিক থেকে এমন কোন ইলেকট্রনিক্স চ্যানেল নেই যার সাংবাদিকরা তার এডিটাররা গোছা গোছা মামলা খাননি। এমনকি ন্যাশনাল চ্যানেলের লোকেদেরকেও মিথ্যা মামলা দিয়ে যখন তখন ডেকে এনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে হবে। আমি তো নন্দীগ্রামে গেছিল আমাকে হারাতে, হারিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আপনাদের কথা দিয়ে গেলাম, যদি মেটিয়া বুরুজ বা বন্দরে না পালায় ভবানীপুরেও হারাবো। তা আপনাদেরকে জোট বাঁধতে হবে, ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। কেন আনতে হবে? ভারতীয় জনতা পার্টির স্লোগান প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ। বিজেপি দেবে দিতে জানে। নরেন্দ্র মোদীজির স্কিম গুলো কার্যকর করতে গেলে বিজেপিকে আনতে হবে। 61টা রেল লাইন আটকে আছে, জমি দিচ্ছে না মমতা। কলকাতা এয়ারপোর্টকে আরো এয়ারপোর্ট বানাতে চায় ভারত সরকার। ভাঙড়ে জমি চেয়েছে, কল্যাণীতে জমি চেয়েছে, জমি দেবে না এরা। বাগডোগরা এয়ারপোর্টকে বাড়াতে চায়, জমি দেবে না এরা। হাসিমারা কলাইগুন্ডা এয়ারপোর্ট করতে চায়, জমি দিচ্ছে না মমতা ব্যানার্জি। তাই তাড়াতে হবে। আয়ুষ্মান ভারত যদি চান পরিবর্তন আনুন। আপনি যখন ভেলোরে সিএমসিতে যান, বলে ও যে স্বাস্থ্য সাথী, ও তো কেউ চেনে না। যাও ভাই, আয়ুষ্মান নেই, তোমার ফ্রি চিকিৎসা হবে। আপনি যখন টাটা সেন্টার যান মুম্বাইতে, আপনার আয়ুষ্মান ভারত নেই, আপনি ফ্রি চিকিৎসা পাচ্ছেন না। দেবী শেঠির বাঙ্গালোর, ডক্টর রেড্ডির হায়দ্রাবাদ, চণ্ডীগড়ের হসপিটাল, যে কোনো এইমস, আয়ুষ্মান ভারত নেই, আপনি সুযোগ পাচ্ছেন না। এমনকি কল্যাণী এইমসেও পাচ্ছেন না। দাঁড়াবেন না? 5 লাখ টাকা পর্যন্ত ফ্রি চিকিৎসা নরেন্দ্র মোদী দিয়েছেন। 12 কোটি পরিবার, 7 কোটি কার্ড, ইতিমধ্যে 5 কোটি লোক 5 লাখ অব্দি ফ্রি চিকিৎসা পেয়ে গেছে দেশে। আপনি চান না? আর এর সঙ্গে তো বিজেপি সরকার থাকলে বোনাস আছে। রেখা গুপ্তা দিদি 5 লাখে নয় 10 লাখ অব্দি ফ্রি করে দিয়েছেন আয়ুষ্মান। ভজনলাল শর্মা রাজস্থান, তিনি তো আরো উপরে 25 লাখ অব্দি ফ্রি। বিজেপি সরকার বেটি পড়াও বেটি বাঁচাও, বিশ্বকর্মা যোজনা, হাতের কাজ যারা জানেন, আমার কামার, কুমোর, স্বর্ণকার, মালাকার, তাঁতি, তন্তুবাড়ি, নাপি, ধবি, মূলত শিডিউল কাস্ট এবং ওবিসি যারা হাতের কাজ জানেন, আর্টিজান, হস্তশিল্পী, তাদের বিশ্বকর্মা যোজনা 8 লক্ষ দরখাস্ত করে আছে। মমতা ব্যানার্জি ডিএমদের বলেছেন পাঠাবেন না। মোদীজি আলিপুরদুয়ারে বলছে যেদিন পাঠাবে পরের দিন দিয়ে দেব। একমাত্র রাজ্য করতে দিয়েছে না। 11 কোটি লোক উজালা 1, উজালা 2 মা বোন দিদি গ্যাস পেয়েছে। 400 টাকা কম। এমনি গ্যাস, ডোমেস্টিক গ্যাস, তার দাম 900 টাকা। আর উজালার বোনেরা দিদিরা পান 500 টাকাতে, 400 টাকা কম। উজালা 1 এবং 2 মমতা ব্যানার্জি বুঝতে পারেনি, আপনারা পেয়ে গেছেন। 11 কোটির মধ্যে বাংলায় কত? 1 কোটি 29 লক্ষ। কিন্তু উজালা ফ্রি, গোটা দেশে 1 কোটি আরো পেয়েছে। বাংলার জন্য 25 লক্ষ রেখেছেন মোদীজি। নাম পাঠাতে দেবে না। গ্রাহক বিতরণ কেন্দ্রে নাম পড়ে আছে, ডিএমদের মুখে বলে দিয়েছে একটা নামও দেবে না। আরো 25 লক্ষ মা বোন দিদি পেতেন, করতে দেবে না। ওবিসি হিন্দুদের অধিকার কাটছে।
তিলি তেলি কামার কুমার যাদব ঘোষ গোপ কুর্মী কুম্ভকার আপনাদের অধিকার ভাষ্য আপনাদের অধিকার কেড়ে নিয়ে অবৈধভাবে ৭৪টা মুসলিম সম্প্রদায়কে ওবিসিতে ইনক্লুড করে হিন্দু ওবিসিদের অধিকার কেড়ে নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। তাড়াবেন না, তাড়াতে আপনাদের হবে। মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার, আর বিরোধী দলনেতা বলেন ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। কেন বলছি বলুন তো? কেমন আছে আমাদের পশ্চিম বাংলার হিন্দুরা, হিন্দু দেবদেবীরা? স্বাধীনতার পরে ৪৭-এর যে পলায়ন আমরা তো দেখিনি, তখনকার সাদা কালো টিভিতে দেখেছি। এখনকার তখন তো রঙিন ফটো ছিল না, বইতে পড়েছি। খুব বয়স্ক মানুষরা ৮০-৯০ লোকেরা স্মৃতির কথা বলে বলেন ৪৭-এ দেশভাগ। সেদিন হিন্দু পলায়ন দেখেছিলাম অবিভক্ত পাকিস্তান থেকে। আর গত বছর মুর্শিদাবাদের ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে দেখলাম হিন্দুরা পালাচ্ছে। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে দেশি নৌকো করে জীবন হাতে নিয়ে একটা কাপড়ে মালদার বৈষ্ণবনগরে স্কুলে গিয়ে উঠছে হিন্দু এলাকায় প্রাণ বাঁচানোর জন্য। এর কৃতিত্ব কার? মমতা ব্যানার্জি। হরগোবিন্দ দাস, চন্দন দাস কোথায় গেলেন? লাল ঝান্ডা কারে ফোকার, ইনকলাব জিন্দাবাদ। জায়গার নামটা হচ্ছে লেলিননগর, যেখানে আমি বক্তব্য রাখছি। কমরেডরা এখনো ২-৪ জন আছেন, শুধু তো হিন্দু ভোটই কাটছেন। দেবদূত ঘোষকে ২.৫ লাখ ভোট না দিলে বিজেপি এখানে হারতো না। মুসলমান ভোট আর দিতে পারেন না, হিন্দু ভোটে ভাগ বসান আর মিছিল করেন। আপনাদের কটা মিছিল হয়েছে? বামফ্রন্টকে ভোট দেওয়া হরগোবিন্দ দাস, চন্দন দাস যখন খুন হয়ে গেল, ইনসাফ যাত্রা হলো? হয়নি, কারণ তারা হিন্দু ছিল। মোহাম্মদ সেলিম সাহেব, মীনাক্ষীরা বোনেরা গেছিলেন, দেখা করে এসেছেন। আমি হাইকোর্ট থেকে তার মাঝে মমতা ব্যানার্জি ডিএমএসপি পাঠালেন ১০ লাখের চেক দিয়ে। হরগোবিন্দ দাসের, চন্দন দাসের ফ্যামিলি বলল মহিলারাই আছেন এখানে, নেব না তোমার টাকা। মমতাকে বাই বাই করে দিল। বিরোধী দলনেতা হাইকোর্টের অর্ডার নিয়ে পৌঁছালেন। বিজেপি দিল ১০,০০,০০০ টাকা। দুটো চেক নিয়ে আমি গেলাম। আগে কথা বললাম, সহানুভূতি সমবেদনা জানালাম। পরে বললাম ভারতীয় জনতা পার্টি চেকটা পাঠিয়েছে, আপনি কি এটা নেবেন? বলছে হ্যাঁ নেব। আমাকে সিপিএম বলে খুন করেনি, আমার বাড়ির লোককে হিন্দু বলে খুন করেছে। তাই তো আমি মিছিলে দেখছিলাম, প্লাকার্ডে লেখা আছে জাতপাতের কর বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। কয়েকদিন আগে বাগেশ্বর ধাম বলছিলেন জাতপাত কি করো বিদায়, হিন্দু হিন্দু ভাই ভাই। এই জন্য তো যোগী বলছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে। দেবদূতকে যদি হিন্দুরা ভোট না দিতেন, পদ্মফুল ফুটত। লেলিননগরে দাঙ্গা করার সাহস এই জিহাদিরা করতে পারত না, বিজেপি দিলে পারত না। সিপিএম ভোট কেটে এখানে তৃণমূলকে রেখেছে। তাই লেলিননগরে হনুমান জয়ন্তীর মিছিলে আক্রমণ হয়েছে। সেদিন শপথ নিয়েছিলাম দেরি হয়তো হবে, লেলিননগরে যাব আর জয় শ্রীরামের ধ্বনি দেব, জয় বজরং বলির ধ্বনি দেব, জয় হরিবল বলবো, জয় মাতা কালীর জয় ধ্বনি দেব, হর হর মহাদেব বলবো, সনাতন
সে কাজ আজকে আমার সফল হয়েছে। স্যালুট জানাই আমাদের। একতা ঐক্যবদ্ধতাই পারবে এই লড়াইতে পশ্চিমবঙ্গে একটি রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠা করতে। প্রার্থী দেখবেন না, পদ্ম ফুল চিনে রাখবেন। নেতা একজন, তার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। উপরে মোদীজি, নিচে পদ্ম, মাঝে কেউ নেই। এ লড়াই বাঁচার লড়াই। 51 সেন্সাসে হিন্দু ছিল বাংলায় 85, 11 জনগণনায় হিন্দু হয়েছে 72, 27 জনগণনা শুরু, 31 ফল। আমার কথা রেকর্ড করে রাখুন, আমরা 65 নিচে নেমে যাব। হুমায়ুন কবির বলছে আমরা 37%। আসাউদ্দিন ওয়াসির লোকেরা বলছে আমরা 40%। হুমায়ুন কবির বলছে 90টা মুসলমান এমএলএ পাঠাবো। বাবরকে কি করতে এসেছিল ভারতে? বাবর ভারতীয় নয়। যত খুশি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারা বানান, কারণ কোনো আপত্তি নেই। বাবরের নামে কেন? বাবর ছিলেন লুটেরা, বাবর ছিলেন বলাৎকারী, বাবর ছিলেন ধর্ষক। বাবর এসে মন্দির ভেঙেছেন, হিন্দু মা বোনের ইজ্জত লুটেছেন, হিন্দুদের ধর্ম পরিবর্তন করিয়েছেন। বাবরের নাম লিখতে দেব না। আপনাদের ঠিক করতে হবে। মমতা ব্যানার্জির জোর নেই। যদি দম থাকত তাহলে বিনা অনুমতিতে কয়েক লক্ষ লোক জড়ো করে বাবরের নামে শিলান্যাস হতো না। তাই মমতা যদি মুখ্যমন্ত্রী থাকে, হুমায়ুনরা যদি 90 জন এমএলএ নিয়ে আসে, বাবরের নাম তো লেখা হয়েছে, লেনিনের নামও মোছা হবে, এখানেও ঔরঙ্গজেবের নাম লিখে দিয়ে যাবে। আর বিজেপিকে যদি আনেন, মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারায় কোনো বাধা নেই। বাবরের নাম তো লিখতে দেব না। সঙ্গে গোটা পশ্চিমবাংলায় ঔরঙ্গজেব, শাহজাহান, হুমায়ুন কারোর নাম রাখতে দেব না। ঠিক করতে হবে আপনাদের। আপনারা নোয়াপাড়াতে, জগদ্দলে, ভাটপাড়াতে, নৈহাটিতে, ব্যারাকপুরে, আমডাঙ্গাতে, বীজপুরে কাকে রাখবেন আপনাদের ঠিক করতে হবে। বাবরের নাম রাখবেন না বাবরের নাম বুঝবেন, আপনারা ঠিক করুন। আর অর্জুন সিং বলছিলেন তৃণমূল চোর। কালকে যা করেছে লজ্জা রাখার জায়গা। কি করতে চেয়েছিলেন মমতা? তার ডিগি তবলা সুজিত স্বতন্ত্র ইনস্ট্রুমেন্ট। সরকার মেন বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, ইনস্ট্রুমেন্ট সুদীপ্ত সেন, সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল, অভয়ার মূল হত্যাকারী, ইনস্ট্রুমেন্ট সঞ্জয়। কালকের ঘটনায় মূল মমতা ব্যানার্জি, তার 2 ডিগ্রি তবলা, সুজিত ঘোষ, অরূপ বিশ্বাস। কি ছিল পরিকল্পনা? আপনারা 5,000, 10,000, 15,000 যুবকরা আবেগ দিয়ে টিকিট কিনেছেন। আমার পাশে প্রেস কনফারেন্সে সঞ্জয় হালদার ছিল। যোগুরিয়া মিস্ত্রির কাজ করে, মানে মিস্ত্রির সঙ্গে, রাজমিস্ত্রির সঙ্গে লেবার হলেন না। সে বেচারি 5,000 টাকার টিকিট কিনেছে, তার আঙুল ভেঙে দিয়েছে মমতা ব্যানার্জি। কি ছিল পরিকল্পনা? মেশিন থাকবেন,
মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবেন আর মেসিকে নিয়ে বলবেন খেলা হবে। আরে ওরে ভগবান, এত পাপ, এত অন্যায়, অভয়ার আত্মা, আপনার উপায় নেই। উড়িয়া ভাষায় বলি, প্রভু জগন্নাথ চোখা কি সবু দেখেছি। উপরে একজন আছেন, তারই খেলা। এমন খেলা কাল হলো, 15 বছরের মুখ্যমন্ত্রী বাংলার পিসি গাড়ি ঘুরিয়ে মারো চাচা আপন প্রাণ বাঁচা, গাড়ি ঘুরিয়ে পালিয়েছে। 15 বছরে প্রথম। এই চোরেদের ছাড়বেন আপনি? আনুন বিজেপিকে। হায়দ্রাবাদ যদি পারে, দেবেন্দ্র ফডনবিস যদি পারে, রেখা গুপ্তা দিল্লি যদি পারে, আগামী দিনে বিজেপি আসবে। আমরা মেসিকে নিয়ে আসবো। কি করে খেলা করতে হয় হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লির মতো আমরাই দেখাবো। যদি চন্দ্রবাবু নাইডু পারে, যদি দেবেন্দ্র ফডনবিস পারে, রেখা গুপ্তা পারে, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রীও পারবে। নরেন্দ্র মোদীজির আশীর্বাদ ধরুন সরকারও পারবে। ভরসা রাখুন, বিশ্বাস রাখুন, নড়ছেন না আপনারা। 30 মিনিট হয়ে গেছে, আবার আসবো। এর আগে কে হয়েছি, আজকে এটা করে গেলাম, ছটে এসেছিলাম, এটারই আরেকটা পার্টে এসেছিলাম, তাই তো। পরে আবার জগদ্দলে আসবো, এক্ষুনি আবার 22 তারিখে রাম মন্দিরে, আমডাঙ্গায় রাম মন্দিরে ডেকে ফেলল তাপস, ওখানেও আসবো। 20 তারিখে নরেন্দ্র মোদীজি রানাঘাটে আসছেন, পরিবর্তন সংকল্প সভা। আমার মতুয়ারা, আমার হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা, জয় হরি বল। আপনাদের বলি, এই যে এসআইআর হচ্ছে না, এ তো সবে আর্লি মর্নিং ব্রেকফাস্ট হয়নি, তাতে 59 লাখ। 14 ফেব্রুয়ারি রাত্রিবেলা বিরোধী দলনেতার কথা স্মরণ করবেন, দেখবেন মৃত্যু নেই, ডবল এন্ট্রি নেই, ভুয়া নেই, বাংলাদেশি মুসলমান 3টা বউ 14টা বাচ্চা তারাও নেই। হিন্দুরা থাকবেন, হিন্দু শরণার্থী, তারা অনুপ্রবেশকারী নয়। পিয়ার ঠাকুরের লড়াই 1945 থেকে নরেন্দ্র মোদী 2019 ঠাকুরনগরে বলে গেছিলেন সিএ আনবো, এনেছেন, কার্যকর হয়েছে 24 সালের আইন। মমতার পুলিশ বাংলাদেশে হাসিনা ওয়াজিদকে অবৈধভাবে সরানোর পরে হিন্দুদের উপর যে অত্যাচার হয়েছে বাংলাদেশে, মঠ মন্দিরের উপর যে অত্যাচার হয়েছে, অনেক হিন্দু পালিয়ে এসেছিলেন। এই মমতার পুলিশ বাংলাদেশি মুসলমানদের দেখতে পায় না, হিন্দুদের ধরে ধরে জেলে পড়ছিল। রানাঘাটের জেলে 17 জন আছে, রায়গঞ্জের জেলে 85 বছরের বৃদ্ধা মা আছে। তাই মোদীজি অর্ডার করে দিলেন 31/12/2024 পর্যন্ত ধর্ম বাঁচাতে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছেন তাদের টিকি ছুঁতে পারবে না কোনো পুলিশ। এটাই নরেন্দ্র মোদীজি। রাম মন্দির পেতেন না, কাশীধাম এভাবে সেজে উঠত না, আদিগুরু শঙ্করাচার্যের কেদারধাম, বদ্রীধাম এভাবে সেজে উঠত না, উজ্জয়িনীর মহাকাল এভাবে সেজে উঠত না, সিএ হতো না, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল হতো না, ট্রিপল তালাক হতো না, মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ পেতেন না যদি না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হতেন। তাই তার মনোনীত, তার আশীর্বাদ ধন্য, তার পরিচালিত সরকার তৈরি করার সংকল্প নিয়ে
নোয়াপাড়ার বুথে বুথে ছড়িয়ে পড়বেন আর বলবেন মেরা বুথ সবসে মজবুত। সবাই ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজকে গোটা রাস্তা জুড়ে এলাম, তৃণমূলের দেখা নাই রে, তৃণমূলের দেখা নাই। এ যাবে এরা, চিন্তা নেই। 2011-তে এসে শিল্প দাঁড়িয়েছে, 16-তে এসে চাকরি খেয়েছে, 26-এ আসতে পারলেই হিন্দু দাঁড়াবে। সবাই এখন বলুন হিন্দু হিন্দু, ভাই ভাই। ভাষার নামে ভাগ হবেন না। মমতা ব্যানার্জি कभी भी नहीं बोलता, वो उर्दू बोलता है, वो हिंदी बोलता है, वो বাংলা बोलता है। অলওয়েজ আমাদের ভাঙার জন্য বলে, এই ব্যারাকপুরে এসে বলে ও তো হিন্দুদের পার্টি, আমি বাঙালির পার্টি। মুসলমানদের কখনো বলেছে তুমি উর্দুতে কথা বলো, তুমি বাংলায় কথা বলো? আমডাঙ্গার মুসলিমরা বাংলায় কথা বলে, টিটাগড়ের মুসলিমরা, ব্যারাকপুরের মুসলিমরা, ভাটপাড়ার মুসলিমরা উর্দুতে কথা বলে। কোনদিন শুনতে পাবেন না। ভাষার নামে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র জাতের নামে ভাগ হবেন না। আমরা সব ভারতীয়, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতিকে রক্ষা করব। জোট বেঁধে পদ্ম ফুলে ভোট দেব, রাষ্ট্রবাদী সরকার তৈরি করব, চোরেদের সরকারকে বিসর্জন দেব। বিজেপির অঙ্গীকার প্রতি পেটে ভাত, হাতে কাজ, মাথায় ছাদ। বিজেপি করবে করবে করবে, শিল্পে জোয়ার আনবে, কৃষিতে বিপ্লব আনবে, বিজেপির অঙ্গীকার। জয় শ্রীরাম। হিন্দু হিন্দু, হিন্দু হিন্দু। এই চারটা বছর এইটা এইটা দাদা দাদা এইটা প্লিজ নীতিন নবীন, শুভেন্দুদা, বিজেপির ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট হলেন নীতিন নবীন। বিহারের মন্ত্রী নীতিন নবীনকে ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট করা হলো বিজেপির তরফ থেকে। সবাই স্বাগত। দক্ষ নেতা, জনপ্রিয় নেতা, আমরা স্বাগত। মেসিকে নিয়ে মুম্বাইয়ে অনুষ্ঠান হয়েছে, সেটা সফলভাবে হয়েছে, কিন্তু শুধুমাত্র কলকাতায় ব্যর্থ হলো, কি বলবেন? ওখানে মমতা ব্যানার্জি নেই আর ওই অরূপ বিশ্বাস নেই, ওসব জায়গায় চোর নেই। এসব খেলাধুলার মাঠকে অন্য রাজ্যে পবিত্র রাখার জায়গাটা চায়। আর ওখানকার পুলিশ তোলাবাজ নয়, ওখানকার পুলিশকে দিয়ে ভোট লুট করানো হয় না, ওখানকার পুলিশকে দিয়ে বিএনএস অনুযায়ী কাজ করানো হয়। তাই সুন্দর হয়েছে। বিজেপিকে আনো না, আমরা বেশিকে আনো। দাদা, যে কমিটি বানানো হয়েছে সেই কমিটির সদস্যরা আজকে গেছিল, কি বলবেন? ওই কমিটিটা মমতার পাড়ার কমিটি, ওই কমিটি মানি না। আসল কমিটির জন্য যা করার করছি। আজকে সানডে, কালকে মানডে, আর ওয়ার্কিং ডে শুরু হবে, কালকে বোঝা যাবে। আদালতে যাওয়ার কথা ভাবছেন? আমি সব পুলিশকে দোষ দেব না। পুলিশকে কাজ করতে দেওয়া হয়। আমি ওনার মন্ত্রিসভায় ছিলাম। বাংলার প্রত্যেকটা মানুষ জানে উনি একটাই পোস্ট সব ল্যাব পোস্ট করে রেখেছে। উনি যা বলবেন ওখানকার সিপি থেকে কনস্টেবল তাই করতে হবে। এখানেও সিপির কোন ক্ষমতা আছে? ওখান থেকে যা ফোন আসবে, নির্দেশ আসবে। গোটা রাজ্যটাকে স্থবির করে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই কারণে পশ্চিমবঙ্গের এই অবস্থা। পুলিশের যদি হাত পা বেঁধে রাখেন, পুলিশ কাজ করবে কি করে? পুলিশের মধ্যে দক্ষ পুলিশ অফিসার আছে, ব্যবহার করা হয় না। যদি কেউ ব্যবহার হতে চান, যদি কেউ মেরুদণ্ড সোজা রেখে কাজ করতে চান, উত্তরবঙ্গে থাকলে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গে থাকলে উত্তরবঙ্গে পাঠিয়ে তার উপরে টর্চার করা হয়, তার সার্ভিসের ক্ষেত্রে অত্যাচার করা হয়। তাই কেউ ঝুঁকি নেয় না, সবাই জো হুজুর করে কাটিয়ে দিচ্ছে। মনে মনে সকলে প্রস্তুত যে 26-এ আসল পরিবর্তন হবে। দাদা, সেবাশ্রয় চালু হচ্ছে ব্যারাকপুর লোকসভা। এটা বলতে অসুবিধা আছে নাকি? এত নিম্নমানের চোর আমি আমার জীবনে দেখিনি। 20 টাকার জলের বোতল 200 টাকায় বিক্রি করেছে, 10 টাকার চিপসের প্যাকেট 100 টাকায় বিক্রি করেছে, 20 টাকার চাউমিন 150 টাকা নিয়েছে।
25 টাকার কাটা ফলের প্লেট 250 টাকা নিয়েছে। গেটের বাইরে জলের বোতল আটকানো হয়েছে, অথচ ভিতরে 200 টাকা করে জলের বোতল বিক্রি হচ্ছে। আপনি ভিডিও দেখুন, কে বিক্রি করতে ঢুকেছে, কার সঙ্গে কমিশন ভাগ আছে। আমাদের যুবক ছেলেদের ইমোশন মেসিকে নিয়ে, নক্ষত্র তারকা একটা ছেলে 25,000 টাকা রোজগার করে 15,000 টাকা টিকিট কেটেছে, একটা ছেলে 15,000 টাকা রোজগার করে 6,000 টাকার টিকিট কেটেছে। আমি যাকে আজকে দুপুরের সামনে এনেছি, আঙুল ভেঙে দিয়েছে পুলিশ, সঞ্জয় হালদার, সে একটা জোগাড়ের মিস্ত্রি, 12,000 টাকা রোজগার, 5,000 টাকা দিয়ে তার যে আবেগ মেসিকে নিয়ে, তার গুরুদেব, সে তাকে খেলার জগতে ভগবান বলে মনে করে। আজকে এই যুবকদের ইমোশন নিয়ে আপনারা যে খেলাটা খেললেন আর যেভাবে নৃশংস ভাবে পিটিয়েছেন, এই নিন্দা করার কোনো ভাষা নেই। কেন্দ্রীয় তদন্ত চাইবেন, কেন্দ্রীয় তদন্ত চাইবেন। মাঠে গেরুয়া পতাকা দেখিয়ে গেরুয়া পতাকাটা কোনো পার্টির পতাকা নয়, শুনে রাখুন। যেটাতে পদ্ম ফুল আছে, বিজেপি লেখা আছে, ওটা বিজেপির পতাকা। গেরুয়া পতাকাটা হচ্ছে ভারতীয় সংস্কৃতির একটা পরিচয়, ত্যাগের প্রতীক গেরুয়া, শৌর্যের প্রতীক গেরুয়া। স্বামী বিবেকানন্দ গায়ে রাখতেন গেরুয়া, সব মন্দিরের মাথায় যে ধ্বজ ওড়ে সেটা হচ্ছে গেরুয়া ধ্বজ। গেরুয়া নিয়ে এত আপত্তি কেন? যারা আরবি সংস্কৃতি ঢোকাতে চাইছে তাদের গেরুয়াতে এত আপত্তি কেন? দাদা, তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপি যারা অবাঙালি বাংলা বিরোধী তারা এই ঘটনার সঙ্গে যুক্ত। সরাসরি বিজেপির দিকে আঙুল তোলা হচ্ছে, যারা বাংলা বিরোধী তারা এই ঘটনাটা কে ঘটিয়েছে। বাংলা বিরোধী? তৃণমূলের তরফ থেকে বলা কে হচ্ছে, বাংলা বিরোধী? যারা মাঠে গন্ডগোল করেছে। কে বাংলা বিরোধীটা কে? তৃণমূল থেকে বলা হচ্ছে, কে বাংলা বিরোধীটা কে? যারা গন্ডগোল করেছে। আপনি বিজেপির ইতিহাসটা জানেন? তৃণমূল থেকে বলা হচ্ছে। বিজেপি মানে আগের জনসংঘ, তার প্রতিষ্ঠাতাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। যদি প্রকৃত বাঙালিদের কোন পার্টি হয়ে থাকে সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। তার স্রষ্টা, তার প্রতিষ্ঠাতা হচ্ছেন শ্যামাপ্রসাদ মুখার্জি। 19 জুন প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে পুলিশ আটকায়, এই মাঠে আসতে বারণ করা হয়। বলা হয় যে অর্জুন সিং আসলে কি এখানকার পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যাবে। আজকে তো সভা হলো, একইভাবে তো আমরা এসব করি না। পুলিশকে নিশ্চয়ই তৃণমূলের যারা আছে তারা বলেছিলেন, হিন্দুদের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে সবসময় বাধা দেওয়া হয় এবং হিন্দুদের অনুষ্ঠানে আক্রমণ করা হয়, আবার হিন্দুদেরই গ্রেপ্তার করা হয়। আপনারা কয়েকদিন আগে দেখলেন কাকদ্বীপে কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলে পুলিশ নিয়ে গেল। কালী ঠাকুর গ্রেপ্তার হয় আমরা কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। কেন্দ্রীয় তদন্ত চাইবেন, চাইবেন আদালতে দ্বারস্থ হবেন। আমি যা চেয়েছি পাবলিক ডোমেনে, গতকাল আমি প্রথম চেয়েছি সিটিং জাজকে দিয়ে পুলিশকে সরিয়ে রেখে সিট গঠন করে ইনভেস্টিগেশন। আমি চেয়েছি স্বতন্ত্র নয়, অরূপ এবং সুজিতের কারাবরণ মন্ত্রিসভা থেকে বরখাস্ত। আমি চেয়েছি প্রত্যেক টিকিটে পয়সা ফেরত, একদম যোগ বিয়োগ করে পয়সা ফেরত। তিনটে দাবি গতকালই আমি পাবলিক ডোমেনে এনেছি, রাজ্যপাল মহোদয়কে আমার প্যাড ইউজ করে লিখে দিয়েছি। আমার দাবি প্রত্যেকদিন বদল হওয়ার ব্যাপার নেই, দাদা ওরা আদায় করে ছাড়বো, দাদা 20 তারিখ আদায় করে ছাড়বো। দাদা 20 তারিখ নরেন্দ্র মোদী আসছে, এতে বিজেপির কি সুবিধা হতে পারে? মতুয়াগড়ে কতটা সুবিধা হতে পারে নরেন্দ্র মোদী? ওরা আমাদের সঙ্গে আছে। আপনি ইতিহাসের বই পড়বেন, 1907-8 সালে ঠাকুর হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন ধর্ম পরিবর্তন আটকাতে। সেই সময় তাদেরকে হিন্দু থেকে ইসলামীকরণ করার কথা বলা হয়েছিল। ঠাকুর আবির্ভাব হয়েছিলেন, মতুয়া সৃষ্টি হয়েছে হিন্দু সমাজকে রক্ষা করার জন্য। এবং স্বাধীনতার পরে একমাত্র প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী যিনি ঠাকুরের জন্মস্থান ওরাকান্দিতে গিয়ে প্রণাম করে এসেছেন তার নাম হচ্ছে নরেন্দ্র মোদী।
মতুয়ারা আমাদের সঙ্গে থাকেন বলে হিন্দু প্রভাবিত বুথে আমরা লিড নিই। জগন্নাথ সরকার থেকে শান্তনু ঠাকুর সব জায়গায় আমাদের এমপিরা যেতেন অন্য বাঙালি হিন্দুদের সাথে, রাষ্ট্রবাদী মুসলিমদের সাথে মতুয়াদের ভোটও আমরা ব্যাপকভাবে পাই বলি। বলছি এসআইআর নিয়ে কি তাদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে, মতুয়াদের মধ্যে কোনো ক্ষোভ রয়েছে? এসআইআর নিয়ে মতুয়াদের মধ্যে কি কোনো ক্ষোভ রয়েছে? এই যে আমার এসআইআর জানা নেই, আমার জানা নেই। এসআইআর এর যে হিয়ারিং প্রসেস, কুমার তারা শান্তিতে ভারতবর্ষে থাকতে চান, মমতার পুলিশের হাত থেকে বাঁচতে চান। মোদীজি সেটা করে দিয়েছে। 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্ম বাঁচাতে এখানে চলে এসেছেন তাদের প্রোটেকশন দেশের সরকার দেবে, এটা লিখিতভাবে ভারত সরকার বলে দিয়েছে। ওরা এখানে থাকতে চান এবং পর্যায়ক্রমে নাগরিকত্ব পাচ্ছেন, পাবেন, ভোটাধিকার পাচ্ছেন, পাবেন, সে তো আপনার। কিন্তু ওরা যেটা চায়, আমরা ভারতে এসেছি আমাদের যেন জেলে না যেতে হয়, যেটা মমতা ব্যানার্জির পুলিশ করছিল। এই জন্যই মোদীজি অর্ডার করে দিয়েছেন 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা এসেছেন তারা সুরক্ষিত থাকবে, তাদের বাড়িতে পুলিশ যাবে না। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু বাংলাদেশের শরণার্থী হিন্দুদের হতে পারে না। হাসিনা ওয়াজেদ সরে যাওয়ার পরে রতন মজুমদারকে বলা হয়েছিল চাকরি ছাড়বেন না ধর্ম ছাড়বেন। রতন মজুমদার অভাবী মানুষ, চাকরি ছাড়েননি, তাকে ধর্ম পরিবর্তন করতে হয়েছে নোটারিতে। ওনার নাম হয়েছে শেখ শফিউল্লাহ। এটাই হচ্ছে বাংলাদেশের হিন্দুদের বর্তমান অবস্থা। আমরা যেমন 85 থেকে 65-তে নেমে গেছি, একইভাবে বাংলাদেশে হিন্দুরা 47 সালে 33% ছিল পূর্ব পাকিস্তানে। 71-এ বাংলাদেশ তৈরি হলো, হিন্দুরা ছিল 22%। আজকে হিন্দুদের দূরবীন দিয়ে দেখতে হয় 7%-এ নেমে গেছে এবং পুরো বাংলাদেশ এখন মৌলবাদী জামাতিদের হাতে চলে গেছে। আর পশ্চিমবঙ্গটা বাকি আছে। এই পশ্চিমবঙ্গকে যদি বাঁচাতে হয়, সর্বস্তরে জাতপাত ভাষার ঊর্ধ্বে উঠে হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। হুমায়ুন কবিরের এই আস্ফালন ভেঙে দিতে হবে। বাবরের নাম লিখতে দেওয়া যাবে না। এটাই হবে আগামী দিনের। যারা বাবরের নাম রাখতে চান তারা তৃণমূলকে বা হুমায়ুনকে বা ওয়াইসিকে ভোট দেবেন, নৌসাদকে ভোট দেবেন। আর যার বাবরের নাম মুছতে চান তারা পদ্ম ফুলে ভোট দেবেন। हिंदी में क्या बता दें? क्या बोलिए?